আপনারা যে অপসারণটা প্রয়োজনীয় বলে মনে করতেছেন সেইটা ডক্টর ইউনূসের সরকার সেটি মনে করতেছে না, এইটা কি আপনাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি করতেছে? এখন ডক্টর ইউনূসের সরকার তারা যেভাবে করে সিদ্ধান্ত নিচ্ছে, তারা বিভিন্ন ধরনের পার্টির সাথে বসছে, তাদের একটা নিজস্ব মেকানিজম আছে যে ফরম্যাটে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়। এখন আমি নিজে যেহেতু গভর্নমেন্টের অতটা কি বলা যায়, গভর্নমেন্ট কিভাবে কি আপ- সিদ্ধান্ত নিচ্ছে সে ব্যাপারে আমার মানে আইডিয়াটা আপনাদের তো খুব বেশি নাই। বরং গভর্নমেন্টে যে আপনাদের ছাত্ররা আছে তারা আপনা- সব থেকে বেটার বলতে পারবে এই না, প্রসঙ্গে। আপনা- আপ- বরং আপ- আমি আপনাদের কি আমি এখন এখানে আপনাদের কি এখন এরকম মনে হচ্ছে না তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা? না, এই ফর্মে কেন হবে? মানে যেটা আপনি বলতে চাচ্ছেন যে এখানে আমরা এদের মধ্যে একটা অভিমানমূলক সম্পর্ক কাজ করছে, বিষয়টা এমন না। না মানে আপনারা, আপনি যদি ওভারঅল হিসাবটা দেখেন, জি, সাধারণ যখন একটা অভ্যুত্থান হয়, হোয়াট ইজ মানে অভ্যুত্থান জিনিসটা কি? আগের হুম বিদ্যমান যে হুম, সিস্টেম, বিদ্যমান যত ধরনের বন্দোবস্ত, সেটা চেঞ্জ হয়ে একটা নতুন কিছুর থেকে একটা ওকে, দেশ হাঁটে, ঠিক আছে একটা উমামা, নতুন ধরনের সেটেলমেন্ট আসে। আমি বুঝছি। এবং আমরা আসলে সেই নতুন সেটেলমেন্টটাকে সার্ভ করতে চাই, এটা আমাদের পারপাস। ওকে, এখন অনেক সময় অনেক ঘটনা হয়তো রাষ্ট্রের মধ্যে ঘটনা সম্ভব হয় না, কিন্তু কথাটা বলে যাওয়া গুরুত্বপূর্ণ। আমরা যে অভ্যুত্থানকে এখনো পর্যন্ত হোল্ড করি, হুম এবং জুলাই যে এখনো পর্যন্ত জীবিত আছে, মানুষের মধ্যে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা এখনো হুম, আছে। আওয়ামী লীগ এসে হাইকোর্টে, আওয়ামী লীগের আইনজীবীরা এখানে শেখ হাসিনা সরকার বারবার দরকার এই ফর্মে স্লোগান দিয়ে যাবে, আর আমি তখন গণতন্ত্রের কথা বলে যাব। এইটা এভাবে করতে থাকলে তো আসলে হুম, বিষয়টা, আমি হয়তো গণতান্ত্রিক ভাবেই ভাবছি, কিন্তু এটা তো একটা মধ্যবর্তী হাইকোর্টের সময়, এমন একটা হাইকোর্টের সময় হাইকোর্টের পাঁচজন, যেখানে দেশ একটা হাইকোর্টের ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, দেশ হাইকোর্ট, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে এবং আমরা আওয়ামী লীগ উইদাউট এনি রিমোর্স, হুম, তাদের মধ্যে ন্যূনতম একটা বলা যায় যে একটা ক্ষমা, মানে কি বলে যে একটা রিমোর্স নেই একটা দলের মধ্যে, এই লেভেলের বেহায়া। ওকে, তাদের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? তারাই তো উল্টা আমাদেরকে বারবার এক ধরনের অসহায়তার মধ্যে ফেলে দিচ্ছে, যে বারবার আমাকে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে হচ্ছে, এমন ধরনের ট্র্যাপ, আপনারা এমন আপনারা আপনারা ধরনের আপনারা আসলে বারবার উমামা বিরক্তি উমামা তৈরি করছে, উমামা সাধারণ মানুষের জন্য বিরক্তি তৈরি করছে উমামা আওয়ামী লীগ। হ্যাঁ রাইট। তবে আওয়ামী লীগকে বেশি পাত্তা বা আওয়ামী লীগকে বেশি রেলেভেন্ট মনে হয় আপনারাই রাখতেছেন উমামা, এটা হচ্ছে আমার, কারণ আওয়ামী লীগ এখন ইরিলেভেন্ট। আওয়ামী লীগের নেত্রী সকল কিছু থাকা সত্ত্বেও পালিয়ে গেছেন, খুবই বিচ্ছিরিভাবে পালিয়েছেন। নিজে পালিয়েছেন, নিজের পরিবারের লোকজনকে সহ পালিয়েছেন, দলীয় নেতৃত্বের কথা একবারও ভাবেন নাই, দলের লোকজনের কথা ভাবেন নাই। আপনারাই বোধহয় তাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখাচ্ছেন, এটা অনেক সময় আমার মনে হয়। শি ইজ গান হুম। না, আমার কাছে এখানে মনে আমি 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 আরেকটু আমি না একটা কথা আমি আবার বলতে আসবো চাই যে আপনার কাছে, আপনার কাছে এখানে আপনার কাছে আমি আসবো উমামা, আবার আপনার এইখানে কাছে আসবো। আপনারা আওয়ামী লীগের মধ্যে আচ্ছা, দেখেছেন সেই ভূত, আমার কাছে সেই রকমই মনে হচ্ছে। যাই হোক, আমি একটু জনাব, না আমি একটু এখানে ইন্টারভিন করতে চাই ভাই, যে আমাকে যে এক 20 মিনিট সেকেন্ড 20 সময় সেকেন্ড দেন। বলেন, 20 সেকেন্ড সেখানে বলেন। হচ্ছে যে এলাকা পর্যায়ে হুম যদি আপনি যান, আমি যদি ঢাকার পরিস্থিতি দেখি তাহলে জিনিসটা একরকম লাগে, হুম, কিন্তু এলাকা পর্যায়ে এখনো পর্যন্ত যে নেতাকর্মীরা ছিল, তারা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে বা ঘরের মধ্যে বসে আছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এবং স্থানীয় ভাবেও কিন্তু তো এলাকা পর্যায়ে মানুষজন বলছে তো যে আওয়ামী এখানে লীগ আসলে বাংলাদেশের মানে তারা খুবই ওপেনলি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের তো 33 আমি তো দিন শেষে তো এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ একত্রে হয়েছিল, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এটা বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের 30% লোক আওয়ামী লীগ করতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে না একীভূত হয়েছিল 15 বছর শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে একীভূত হয়েছিল, এবং সেটাতে বিজয় লাভ হয়েছে। এবং সেই বিজয় আওয়ামী লীগের লোকজন ঘোরাফেরা করা, মানে আপনি কি সব আওয়ামী লীগের লোককে নিয়ে জেলে ভরে দিবেন? এটা তো বাস্তব না। এখানে সব আওয়ামী লীগের লোকের বিষয় আসছে না, এখানে আসছে যে আওয়ামী লীগ একটা দলকে সিস্টেমেটিক্যালি একটা গণহত্যা চালিয়েছে। সেই সিস্টেম, সে সেই যে একটা দল, সেটা সে ওকে সিস্টেমেটিক্যালি ওকে, একটা সন্ত্রাসী সংগঠনের মতো ফাংশন করছে, আমার আমার সেটাকে সাধারণ মানুষ তারা আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনার যেখানের মধ্যে আওয়ামী লীগের এই গণহত্যাকারী আপনার সংগঠনের কোন ধরনের সামাজিক উমামা মানে বলা যায় পুনর্বাসন আমরা হইতে দিব না। এটা উমামা অন্তত আমাদের সাধারণ জনগণের একটা কথা উমামা আছে। উমামা দলের সামাজিক পুনর্বাসন, ব্যক্তির সামাজিক আচার, দুইটার নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে আরো পরে আলাপ হবে। আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই। রাকিবের কাছে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বর্তমান রাজনৈতিক কাঠামো রেখে জাতীয় নির্বাচন হলে এর কোনো গ্রহণযোগ্যতা থাকবেন না। এই মন্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 75% এই মন্তব্য সমর্থন করেছেন, শতকরা 25% এই মন্তব্য সমর্থন করেন নাই, 69,000 ভোট এর মধ্যে পড়েছে। আমি রাকিব আপনার কাছে জানতে চাই যে
আওয়ামী লীগ পতনের পর ছাত্র লীগ বেশে থাকা বা ছাত্রলীগের মধ্যে থাকা ছাত্র শিবির নেতাদের আত্মপ্রকাশ ঘটেছে। এছাড়া কোনো কোনো ক্যাম্পাসে ছাত্রদলের চেয়েও সংহত অবস্থানে রয়েছে ছাত্র শিবিরের উত্থানকে আপনারা কি স্বাগত জানাচ্ছেন? অনেক জায়গায় শিবিরের হাতে মার খাচ্ছে ছাত্রদল, অথবা শিবিরের অধীনে থেকে ক্যাম্পাসে বিচরণ করছে ছাত্রদল। আমরা 1 মিনিট আপনার কাছে একটু শুনতে চাই রাকিবুল ইসলাম, যে আপনি তো নিশ্চয়ই ইয়াগুলি পড়েছেন, শিরোনামগুলি জেনেছেন, পড়েছেন, ঘটনাগুলি এসেছে আপনার কাছে। ধন্যবাদ। আমরা স্বাগত জানাই প্রকাশ্য রাজনীতি। বিগত 15.5 বছর একমাত্র বাংলাদেশের সংগঠন যে বৃহৎ পরিসরে অপরাপর ছাত্র সমাজগুলো তারা প্রচেষ্টা চালিয়েছে, তাদের প্রচেষ্টা ছিল, কিন্তু ছাত্রদল একমাত্র সংগঠন যাদের তারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ সহ এবং জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়নে প্রকাশ্য ঘোষণা দিয়ে কমিটি করেছে, প্রকাশ্য ঘোষণা দিয়ে কর্মসূচি চালিয়েছে। অর্থাৎ আমাদের প্রকাশ্য রাজনীতি কোনো ষড়যন্ত্রমূলক, নিষিদ্ধ কিংবা গোপন কোনো সংগঠনের মতো নয়। তো এই প্রেক্ষাপটে যেহেতু জুলাই আগস্টে বাস্তবতার পরবর্তীতে যেহেতু হ্যাঁ আপনি যেটা বলেছেন সত্য, যে শিবিরের বেশ কিছু নেতাকর্মী ছাত্রলীগের আশ্রয় থেকে তারা পরবর্তীতে আত্মপ্রকাশ করেছে, আপনি আত্মপ্রকাশ শব্দটি ব্যবহার করেছেন, সেজন্য আমরা সাধুবাদ জানাই। প্রকাশ্য রাজনীতি তারা যেন, আমরা যেমন একটু আগে বললাম যে ছাত্রদলের প্রতিশ্রুতি রয়েছে, নিজস্ব আমাদের প্রতিশ্রুতি রয়েছে যে আমরা এই উদ্দেশ্যে আমরা ছাত্র রাজনীতি করছি, সাধারণ শিক্ষার্থীদের এই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আপনি জানেন যে রাকিব একটা কথা, আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24-এ দেখানো হয়, কিন্তু চ্যানেল 24 এখন তার নিয়মিত খবর পরিবেশনের জন্য চলে যাবে। আমরা আরো কিছুক্ষণ থাকবো আপনাদের সঙ্গে, এবং দর্শকরাও আছেন অনেকে আমাদের সঙ্গে, সেজন্য এটা নিয়ে কথা চালিয়ে যাব। অর্থাৎ আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, ছাত্র দল ছাত্র শিবিরকে মানে আধিপত্যের জায়গা থেকে শত্রু মনে করে কিনা যে ছাত্র শিবির? খালিদ ভাই, আমি আবারও বলছি, আপনি হয়তো বলতে পারেন যে পলিটিক্যাল কোনো বক্তব্য কিনা, পলিটিক্যাল বক্তব্য না। আমরা আধিপত্য শব্দটি বিলুপ্ত করেছি। ছাত্রদল আধিপত্য, দখল এই ধরনের শব্দের সাথে আর পরিচিত নয়। আমরা তাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র শিবিরকে সরাসরি আহ্বান জানাচ্ছি, তারা যেন সকল ক্যাম্পাসে তাদের প্রকাশ্য কমিটি থাকবে, প্রকাশ্য কার্যক্রম থাকবে, কিন্তু হল পর্যায়ে গোপনে রাতের অন্ধকারে তারা জেনারেল স্টুডেন্টদের তাদের সাংগঠনিক কার্যক্রম দাওয়াত দিবে কিংবা তৎপরতা চালাবে, এটি কিন্তু সাধারণ শিক্ষাকে ভালোভাবে নিবে না। একাডেমিক ইন্টারেস্টে একটা প্রশ্ন জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের সমর্থক কত ভাগ রয়েছেন শতকরা, যখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন সেই সময়টায় আর কি? আমরা হিস্টোরিক ভাবে জানি যে হ্যাঁ, আমি এটি আমার অ্যানালাইসিস বলি, আমি ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রায় 60টির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই বিগত 2 মাসে আমি গিয়েছি। এছাড়া আমাদের সাধারণ সম্পাদক সহ আমাদের এরকম আমাদের ইতিমধ্যে আমরা হিসাব করেছি প্রায় 1000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ইতিমধ্যে পদচারণা করেছে, তাদের কার্যক্রম পরিচালনা করেছে। আমরা যে দৃষ্টিতে থেকে থাকি, গোপন তো গোপন সম্পর্কে মানুষের একটা আগ্রহ থাকে, কিংবা যেমন আপনিও একটা অ্যানালাইসিস বিশ্লেষণ করছেন, তো সেজন্য আমরা ওপেন হওয়ার আহ্বান জানাচ্ছি। তো আমি বলতে চাই, তাদের হয়তো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম আগে থেকেই ছাত্রলীগের প্রশ্রয় থেকে তারা কার্যক্রম, তাদের সাংগঠনিক কার্যক্রম তৎপরতা চালিয়েছে, তাদের নেতাকর্মী রয়েছে, কিন্তু আমরা আমাদের কনফিডেন্স নিয়ে রাজনীতি করি। অপর কোন সংগঠন কি করলো এসব আমরা হিসেব করে রাজনীতি করি। সময় উদ্ভাসিত ছিল, আগামীতেও ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র হিসাবে ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে রাজনীতি করে যাবে ইনশাআল্লাহ। ওকে, এটি এই পর্যায়ের শেষ প্রশ্ন আপনার জন্য। ছাত্রদলের কমিটি করার জন্য কি আপনি টাকা নেন? জি, ধন্যবাদ। বিগত সময়ে আমাদের কমিটির জন্য টাকা দেবে এই অবস্থা ছিল না, কারণ আপনি দেখেছেন 3টি নির্বাচনের পর যখন এই 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি যে ধরনের একটি মেসাকারময় একটি নির্বাচন হলো, আমাদের অধিকাংশ নেতাকর্মীদের গ্রেপ্তার করলো, 40,000 নেতাকর্মী। আপনি সেই দিনগুলো ভুলে যাওয়া যাবে না। সেই দিনগুলো এই 7 জানুয়ারি আমরা শুধু আন্দোলনে ছিলাম, অতঃপর মার্চ মাসে আমার কমিটি দিল, এরপর তাকে কোনো কমিটি করতে পারিনি, জাস্ট কেন্দ্রীয় সংসদ কমিটি ছাড়া আর তো কমিটি করতে পারি আন্দোলনের মধ্যেই তো এই আন্দোলনের জীবন কাটালাম। টাকা নেওয়ার কষ্টটা তো আসেই না, কারণ আমার কমিটি তো করিনি। আচ্ছা, কমিটি করলে টাকা নেবেন কিনা নিশ্চিত করছি, শুধু আমি নয়, আমার কথা তো বাদে, আমি তো আবারও বলছি, আমার বিরুদ্ধে যদি গুরুতর কোনো অভিযোগ আসে আমি আমার এই পদ থেকে
পদত্যাগ নিজে থেকে করবো। জনাব রাকিব ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে কিন্তু অনেক ধন্যবাদ। না না না, জি, আমার সংগঠনের কথাটা বলি, জি, আমার সংগঠনের কথাটা, জি, যেহেতু আমি সংগঠনের সভাপতি হিসেবে আমি কনফিডেন্স সহকারে এটা বলতে জি, পারছি, সেহেতু আমার সংগঠনের কোন নেতা কর্মী হুম। টাকার বিনিময়ে বাংলাদেশে একটি কমিটি হবে না ইনশাআল্লাহ। আপনি টাকার বিনিময়ে রাকিব ইসলাম, আমার অভিজ্ঞতা আমি বলতে পারি, আপনি টাকা না নিলে, আপনার নেতা টাকা না নিলে, আপনার অভিভাবক টাকা না নিলে, সংগঠক টাকা না নিলে, কারোর সাহস নাই টাকা নিয়ে কোনো কিছু করবে। সেটি আপনি না নিলে এটা সম্ভব না। আমরা অতীতে দেখেছি ছাত্রলীগের সভাপতিরা টাকা নিয়েছেন বলেই, ছাত্রলীগের সভাপতিরা আবার সেই টাকা আওয়ামী লীগের নেতৃত্বকে পৌঁছে দিয়েছেন বলেই অন্যান্য জায়গায় টাকার বাণিজ্য করা সম্ভব হয়েছে। এটা আমাদের অভিজ্ঞতা সেটি বলে। আমি উমা ফাতেমার কাছে আসি। উমা ফাতেমা, আমাদের শেষ প্রশ্ন, কিন্তু আমি 2-3টি জায়গা থেকে একসাথে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে এই জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রীদের অনেক ত্যাগ রয়েছে, অনেক ক্ষেত্রে ছাত্রীদের বিভিন্ন অবস্থানের কারণে সেটা অলমোস্ট একটা গেম চেঞ্জার ছিল, কিন্তু আমরা ছাত্রীদেরকে বা আমরা যে নারী ছাত্রী বলি, মেয়ে ছাত্র বলি, তাদের আসলে বড় কোনো উপস্থাপন দেখি নাই। ফেসবুকের সমালোচনার পরেই আপনাকে আসলে একটা মুখপাত্র বানানো হয়েছে, কিন্তু বিভিন্ন সভা সেমিনারেও আমরা তাদের অবস্থান কম দেখি। পাশাপাশি আমরা এই অন্তর্বর্তী সরকারের 100 দিনের মধ্যে আমরা দেখেছি যে পোশাকের জন্য নারীরা হেনস্থার শিকার হয়েছেন, অভিনেত্রীরা তাদের পেশার অংশ হিসাবে কোনো জায়গায় উদ্বোধন করতে গেলে সেটার মধ্যে বাধা দেওয়া হয়েছে, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে, বেগম রোকেয়ার গ্রাফিতিতে শামসুন্নাহার হলের সামনে কালো রং দিয়ে চোখ মুখ ঢেকে দেওয়া হয়েছে। আপনার কাছে একটু শুনতে চাই পুরো ব্যাপারগুলি আপনি আসলে কিভাবে দেখছেন, উমা ফাতেমা। আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে না, সমগ্র পৃথিবীর ইতিহাসেই মেয়েরা আসে, একটা অভ্যুত্থান করে, তারা পুরো কাঁপিয়ে দিয়ে যায়, সরকার পরিবর্তন হয়, এরপর তারা আবার ঘরে ফিরে যায়। এই হিস্ট্রি আসলে বাংলাদেশে মানে খুব নতুন কোনো হিস্ট্রি না। হয়তো আমরা যেটা করতে পারি, সিচুয়েশনটাকে কিছুটা পরিবর্তন করতে পারি। এই জুলাই অভ্যুত্থানের সময় মেয়েরা যেভাবে তাদের একটা নিজস্ব পলিটিক্যাল এজেন্সি নিয়ে রাস্তায় নেমেছিল, যেভাবে তাদের ভয়েস নিয়ে রাস্তায় নেমেছিল, সেই ভয়েসটার প্রতি আমরা যথাযথ সম্মান আসলে দেখি নাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে। এই সম্মান মানে বিষয়টা শুধুমাত্র এরকম না যে আমি কোনো পদ পদবি দিয়ে উপকৃত করা। সম্মান মানে হচ্ছে আমি যখন মাঠে রাস্তায় নামি, আমি যখন মিছিল করি, আমি যখন গলা মিলাই, আমি যখন ফেসবুকে আসি, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষকে মানুষ হিসেবে সম্মান করার একটা জায়গা থাকা উচিত। আমাকে নারী হিসেবে সম্মান করার দরকার নাই, কিন্তু মানুষ হিসেবে তো আমাকে একটা কি বলবো, মর্যাদা সকলেরই থাকা উচিত। যখন যে নারীরা এই জুলাই অভ্যুত্থানে এতটা ফোরফ্রন্টে ছিল, তারা তাদের ভাইদেরকে হচ্ছে প্রিজন ভ্যান থেকে বের করে এনেছে, তাদের ভাইদেরকে হচ্ছে আগলে রেখেছিল, সেই মেয়েরা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নানান ভাবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে নিজেদের ভিউ পয়েন্ট এক্সপ্রেস করার কারণে। বা দেখা যাচ্ছে কোনো মিছিলে যদি তাকে শুধুমাত্র হচ্ছে মিছিলে সামনে দাঁড় করিয়ে দেয়া, নারী কোটায় বক্তব্য দিতে দেয়া, এই ফর্মে শুধুমাত্র মেয়েদের রিপ্রেজেন্টেশনকে নামিয়ে আনা হয়েছে। এই যে মেয়েরা দিন শেষে আসলে একটা নারী আলাদা একটা বড়